তাহলে আগের দিন আমরা পড়েছিলাম যে মার্লিন কিং আর্থারকে নিয়ে গেছিল একটা লেকের ধারে, এবং যে লেকের থেকে একটা হাত ওপরের দিকে উঠে এসেছিল, খুব সুন্দর হাত, যার হাতে একটা ব্রেসলেট ছিল এবং সঙ্গে হাতে ছিল একটা অস্ত্র অ্যাকচুয়ালি। সেই অস্ত্রটা কতকগুলো চুনি পান্না খচিত ছিল, সেটা আমরা দেখেছিলাম। এইবার আজকে তারপর কি হচ্ছে, অর্থাৎ ইউনিট 3 থেকে আমরা শুরু করব। দিস ইজ দ্য এক্সক্যালিভার। এটি ছিল এক্সক্যালিভার, অর্থাৎ ওই যে হ্রদ থেকে বা লেক থেকে উঠে আসা হাতটার হাতে যে অস্ত্রটা ছিল তার নাম এক্সক্যালিভার। মার্লিন সেইড, মার্লিন বলল, এবং কাকে বলল না, আমাদের কিং আর্থারকে। এইবার এই অস্ত্রটা ধারণ করার কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে। কি? অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। মার্লিন বলল, শুধুমাত্র একজন সৎ এবং ভয় ডরহীন যোদ্ধা বা সৈনিক, হু প্রোটেক্টস, যে রক্ষা করে, দ্য কমন পিপল, সাধারণ জনগণকে, ক্যান পজেস দিস সোর্ড, এই অস্ত্রটা সে ধারণ করতে পারে বা এই অস্ত্রটা সে নিজের কাছে রাখতে পারে। তাহলে এই অস্ত্রটা যে কেউ ধারণ করতে পারবে না, তার জন্য পার্টিকুলার কতগুলো শর্ত রয়েছে। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড। কিং আর্থার ওই এনচ্যান্টেড মানে ম্যাজিক অর্থাৎ জাদুময় যে অস্ত্রটা সেটা গ্রহণ করল। ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, ওই রহস্যময় হাত থেকে। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যেটা উঠে এসেছিল লেকের বা হ্রদের গভীর থেকে। এবার এই যে ফ্রেজটা রয়েছে, কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড, এটার দ্বারা আমরা তাহলে অবশ্যই বুঝতে পারছি তাহলে কিং আর্থারের মধ্যে উপরের কোয়ালিটিগুলো আছে। কিং আর্থার অবভিয়াসলি অনেস্ট এবং ফিয়ারলেস নাইট, এবং তিনি তার প্রজাদের প্রোটেক্ট করেন। তাহলে এই কোয়ালিটিগুলো নিশ্চয়ই আর্থারের মধ্যে ছিল, তাই তিনি অস্ত্রটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছেন। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড, আমি কখনো এই জাদুই অস্ত্রটা ব্যবহার করব না। ফর এনি পার্সোনাল বেনিফিট, ব্যক্তিগত উপকারের জন্য বা ব্যক্তিগত লাভের জন্য। হ্যাঁ, আমার প্রজাদের প্রয়োজন হলে আমি এই অস্ত্র ব্যবহার করব প্রজাদের রক্ষার্থে, বাট নিজেকে রক্ষা করার জন্য এই অস্ত্র আমি কখনোই ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, কিং আর্থার ঘোষণা করলেন। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থারই পারেন ইংল্যান্ডকে পিস অ্যান্ড প্রসপারিটি অর্থাৎ শান্তি এবং উন্নতি প্রদান করতে। দ্য গ্রিডি ব্যারন ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। ওই যে লোভী ব্যারনগুলো ছিল যারা সিংহাসন দখল করতে পারেনি অথচ লড়াই করে যাচ্ছিল, তারা কিন্তু আনহ্যাপি ছিল, অসুখী ছিল, বা তারা কিং আর্থারকে অপছন্দ করতে লাগলো। বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ কিং আর্থার ছিলেন নম্র এবং ন্যায় বিচারী। এই ব্যারনরা তো চেয়েছিল সবসময় ক্ষমতার লোভ, সিংহাসন পেয়ে অর্থ সম্পদ হাতাতে, কিন্তু কিং আর্থার তা করেনি, তাই সেটা ওই ব্যারনদের চোখে ভালো লাগেনি। হি অর্থাৎ কিং আর্থার ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুয়েনেভেরা। তাহলে কাকে বিয়ে করেছিল না, গুয়েনেভেরাকে বিয়ে করে, বেশ, গুইনেভেরাকে বিয়ে করেছিল, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল, কর্নওয়েল প্রদেশের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিবাহর দিনে, মার্লিন টুক হিম টু আ রিচলি গ্লাইডেড প্যাভিলিয়ন। মার্লিন তাকে অর্থাৎ কিং আর্থারকে নিয়ে গিয়েছিল একটা রিচলি মানে রাজকীয়ভাবে, গ্লাইডেড মানে সজ্জিত বা সুসজ্জিত, প্যাভিলিয়নে বা যেখানে বসার জায়গা। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। ক্রিমসন মানে হচ্ছে গিয়ে রক্তিম, মানে লাল এবং ডিপ ব্লু কালারে, অর্থাৎ যেটাকে আমরা নেভি ব্লু বলতে পারি, নেভি ব্লু কালারে যেটা রঞ্জিত ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে ছিল মার্বেল দিয়ে বাঁধানো, মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ইন দ্য মিডল অফ দ্য রুম, এবং ঘরের ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ আ হিউজ round oak
টেবল, এবং ঘরের ঠিক মাঝখানে কি ছিল, একটা বিশাল বড় গোলাকৃতি ওক কাঠের তৈরি টেবল, রিচলি কার্ভড, যেটা সুন্দরভাবে সজ্জিত ছিল, কেপেবল অফ সিটিং 50 পিপল, যেখানে একসঙ্গে 50 জন লোক বসতে পারত, তাহলে অনেকটা বড় টেবিল ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটা ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে কিং আর্থারের ডিভোটেড অর্থাৎ সব থেকে বিশ্বাসযোগ্য বা কিং আর্থারের সব থেকে প্রিয় সৈনিকেরা বসত। দিস নাইটস প্রমিসড দ্যাট, এই সৈনিকেরা প্রমিস করেছিল দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সহায়তা করবে, বি জেন্টল, তারা সবসময় অন্যের প্রতি নম্র আচরণ করবে, টু দ্য উইক, যারা দুর্বল, অ্যান্ড টু পানিশ দ্য উইকড মানে হচ্ছে কি খারাপ লোক, এবং যারা খারাপ লোক বা দুষ্টু তাদেরকে তারা পানিশ করবে বা শাস্তি দেবে। টু keep their vows, the knights undertook countless hazardous adventure, তাদের এই যে শপথ এটাকে পূরণ করার জন্য দ্য নাইটস অর্থাৎ এই যে সৈনিকরা ছিল তারা কাউন্টলেস হ্যাজার্ডেস অর্থাৎ অগুন্তি সব বাধা বিপত্তি কিন্তু গ্রহণ করেছিল। তাহলে তারা কাউন্টলেস অর্থাৎ অগুন্তি হ্যাজার্ডেস অর্থাৎ কি না রিস্ক বা বাধা বিপত্তি এবং অ্যাডভেঞ্চার এগুলো তারা গ্রহণ করেছিল শুধুমাত্র তাদের প্রজাদের রক্ষা করার জন্য এবং তারা যে শপথ গ্রহণ করেছিল সেগুলো পালন করার জন্য। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, এই সমস্ত নাইটসদের গুডনেস অর্থাৎ ভালো মানসিকতা এবং দয়া পরবশতা গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, কিং আর্থার অনেকগুলো সুখের বছর রাজত্ব করেছিল। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে সাথে বৃদ্ধ হয়ে উঠেছিল। স্বাভাবিক ব্যাপার, সময়ের সাথে সাথে সকলকেই একদিন বৃদ্ধ হতে হবে, আমাদের সকলেরই চামড়া ঝুলবে, আমরা সকলেই থরথর করে কাঁপবো, কয় গো বাবা বলে ডাকবো। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিস্ট ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার, তার অনেক বিশ্বস্ত সৈনিক পেরিস্ট অর্থাৎ শান্তির মৃত্যুবরণ করেছিলেন এই অ্যাডভেঞ্চার চলাকালীন বা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিভার টু দ্য ট্রাস্টেড নাইট, অবশেষে রাজা যখন বয়স্ক হলেন বা বৃদ্ধ হলেন রাজা তখন তার সেই এক্সক্যালিভার অস্ত্রটা তুলে দিলেন একজন বিশ্বস্ত নাইটের হাতে। At the king's command, রাজার নির্দেশে the knight threw the sword into the lake, ওই নাইট ওই লেকেতে অস্ত্রটাকে ছুড়ে দিলেন। Amid the plain of the sweet smelling flowers, ওই সেই সমতল ভূমিতে যেখানে সুমিষ্ট ফুলগুলো ফুটেছিল, সেই সুমিষ্ট ফুল ফুটে থাকা সমতল ভূমির যে লেক সেখান থেকেই অস্ত্রটা ওই এক্সক্যালিভারটা পেয়েছিল আমাদের কিং আর্থার। আজকে আবার সেখানে একজন নাইটকে অস্ত্রটা ফিরিয়ে দিয়ে এলো। A beautiful arm arrows, আবারও সেই সুন্দর একটা হাত উঠে এলো ফ্রম দ্য লেক, সেই হ্রদ থেকে। caught the sword, অস্ত্রটা গ্রহণ করলো, and disappeared, এবং মিলিয়ে গেল। into the green depth of water, সবুজ গভীর জলের মাঝে। the knight came back, ওই নাইট ফিরে এলো। and told the king, এবং রাজাকে বলল what had happened, কি কি ঘটেছিল। কিং আর্থার smiled, রাজা একটু হেসেছিলেন। এবার প্রশ্ন তোমাদের আছে যে কিং আর্থার কেন হেসেছিলেন, কেন হেসেছিলেন? তোমার এই হাসিটা কিন্তু কোনো ওই বিদ্রুপের হাসি নয়, এই হাসিটা কিন্তু সন্তুষ্টি বা স্যাটিসফ্যাক্টরি স্মাইল যাকে বলা যায়। কি বললাম না, স্যাটিসফ্যাক্টরি স্মাইল। কেন? কারণ যখন অস্ত্রটা গ্রহণ হয়েছে এর অর্থ হলো যে রাজার দায়িত্ব রাজা ভালোভাবে পালন করতে পেরেছে, অর্থাৎ রাজার দায়িত্ব এবার শেষ হয়েছে। নতুবা কিন্তু এই অস্ত্রটা মানে গ্রহণ করতো না বা অ্যাকসেপ্ট করতো না। নিশ্চয়ই রাজার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, রাজা নিশ্চয়ই এই অস্ত্রের মর্যাদা রক্ষা করতে পেরেছে, তাই আজ আবারও সেই অস্ত্র সে গ্রহণ করে নিয়েছে বা অ্যাকসেপ্ট করে নিয়েছে। জোর করে নেয়নি, স্ব ইচ্ছায় রাজা তাকে ফিরিয়ে দিয়েছেন, তাই সে অ্যাকসেপ্ট করেছে, কারণ রাজার ডিউটি শেষ হয়েছে। এই কারণেই রাজা হাসলেন
দ্যাট ওয়াজ আ স্যাটিসফ্যাক্টরি স্মাইল, যে আমি আমার কাজ বা কর্ম বা দায়িত্ব সম্পাদন করতে সফল হয়েছি। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ, তিনি তার লোকজনদেরকে আদেশ দিলেন তার জন্য একটা বার্জ বা বজরার ব্যবস্থা করতে। বজরা বলতে ছোটোখাটো একটা নৌকা বলতে পারো বা জাহাজও বলতে পারো, যেটা পাল তোলা হয়। হ্যাঁ, মানে আগেকার দিনে তো এখনকার মতো ইঞ্জিন চালিত ছিল না, পাল তোলা নৌকা বা জাহাজ ছিল। তো রাজা বললেন আমার জন্য এইরূপ একটা পাল তোলা নৌকো বা জাহাজের ব্যবস্থা করো। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়েলাইট, এটা ছিল সেই গোধূলি বেলার সন্ধি লগ্ন বা গোধূলি বেলার লগ্ন। টুয়েলাইট আর ডাস্ক একই জিনিস। উইথ টিয়ারফুল আইজ, জলপূর্ণ চোখ নিয়ে এভরিওয়ান বেড গুড বাই, প্রত্যেকে বিদায় জানালো টু দ্য ওল্ড কিং, বৃদ্ধ রাজাকে। অ্যাজ দ্য বার্জ সেইলড উইথ হিম, যখন সেই বিশাল আকৃতির নৌকাটা বা বজরাটা কি হলো না রাজার সাথে ভেসে চলে গেল টুয়ার্ডস দ্য সেটিং সান, অস্তগামী সূর্যের দিকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ইমেজ পাচ্ছি, যেটা হচ্ছে কি অস্তগামী সূর্য বলতে কি বোঝানো হয়েছে না, সূর্য অস্ত যাচ্ছে মানে সূর্যের সময় শেষ। আমাদের কিং আর্থারও হলো সেই সূর্য যে অস্ত যাচ্ছে। সূর্য সব সময় সকলকে আলোকিত করে, চারিদিকে খুশির আলো বয়ে দেয়। হ্যাঁ, সেটা গ্রীষ্মকালের ক্ষেত্রে ব্যতিক্রম। তবু সূর্য না থাকলে কিন্তু গাছপালা মানুষজন কেউই ঠিকঠাকভাবে বাঁচতে পারতো না। তাই এই রাজাও কিন্তু এই ইংল্যান্ডে অধিবাসীদের জীবনে বা ব্রিটেনের অধিবাসীদের জীবনে কিন্তু সূর্যের মতো এসেছিল। প্রত্যেক দিন সূর্যকে যেমন অস্ত যেতে হয়, একদিন রাজাকেও তাই অস্ত যেতে হবে। তাই আজকে রাজা অস্ত যেতে চলেছে। আবার পাশাপাশি আরেকটা ইন্ডিকেশন আমরা এখান থেকে পাচ্ছি, রাজা যাচ্ছেন কিন্তু ওয়েস্টের দিকে, পশ্চিমের দিকে, কারণ সূর্য অস্ত যায় পশ্চিমের দিকে।